1943 ইতালি। ফ্যাসিবাদের জনক মুসোলিনির পতন হয় তীব্র জনরোষে। 1945 সালে জুলাইয়ে বিক্ষুব্ধ ইতালীয়রা মুসোলিনিকে প্রকাশ্যে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। বিশ্ব দেখেছিল জুলাইয়ে কিভাবে প্রথম ফ্যাসিবাদের আঁতুড়ঘরের পতন হয়েছিল। জুলাই 2024, বাংলাদেশ। ঠিক ৭৯ বছর পর আরেক জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয় বাংলাদেশে। খুনি হাসিনা দলবল নিয়ে পালিয়ে যায় ভারতে। জনগণ মুক্তি পায় দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন থেকে। ১৯৪৩ থেকে ২০২৪, এই দীর্ঘ সময়ের মধ্যেও বিশ্বকে জনতার রুদ্ররোষে অতিশয় কদর্যভাবে পতন দেখতে হয়েছে বহু মহাপরাক্রমশালী ফ্যাসিস্টের। কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি। ইতিহাসের কুখ্যাতি কুড়ানো এসব ফ্যাসিস্টের অনেকেই হাসিনার মতো পালিয়ে বাঁচার চেষ্টা করেছে। কেউ সফল হয়েছে, কেউ বা ব্যর্থ, কেউ আত্মহত্যা করেছে, কেউ বা জনরোষে মারা পড়েছে নির্মমভাবে। বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন করে শেখ মুজিব। ৭১ লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ আর সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। নতুন ভূখণ্ড পেয়ে বাংলার মানুষ আশায় বুক বেঁধেছিল, কিন্তু অচিরেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। নব্য স্বাধীন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠনের নামে ফ্যাসিবাদের বীজ বপন করে শেখ মুজিব। দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী বাকশাল সরকারের অত্যাচার নিপীড়নে নাবিশ্বাস ওঠে মানুষের। ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় বাংলাদেশের প্রথম স্বৈর শাসকের। ক্যালেন্ডারের পাতায় ৩৬ জুলাই বলে কোনো তারিখের অস্তিত্বই নেই। তবু বাংলাদেশে লেখা হয়েছিল এমন একটা দিন, এমন একটা ইতিহাস। দিনটি ৫ আগস্ট ২০২৪। বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই। ৩৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে এদিন শুধু খুনি হাসিনা পালিয়েই যায়নি, পতন হয়েছিল বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের। কিন্তু এই যুদ্ধ কি শুধুই ৩৬ দিনের? না। ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হয়েছিল লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে। দেশি বিদেশি ষড়যন্ত্রে ১-১১ নামে যে সরকারটি এনেছিল শেখ হাসিনা, সেখান থেকে শুরু এই যুদ্ধের। বিএনপি ও গণতন্ত্রকামীদের উপর চালানো হয় গণগ্রেফতার। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক। তারেক রহমানের প্রতি নির্মম নির্যাতনের চিত্র এদেশের মানুষ এখনো ভোলেনি। ১-১১ সরকারের কারসাজিতে ২০০৮ সালের ডিসেম্বরে ইলেকটোরাল কুয়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্র ক্ষমতা। এরপরেই আওয়ামী লীগ শুরু করে বিরোধী মতের কণ্ঠরোধের যাত্রা। বিএনপির নেতৃবৃন্দ ও গণতন্ত্রকামীদের উপর নারকীয় হামলা, হাজার হাজার মিথ্যা মামলা, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার এক ভয়াল রাজত্বে পরিণত করা হয় দেশকে। বাদ যায়নি তার দলের নেতাকর্মীরাও। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? কোন রিসিভ করছো? ওইটাকে বিশ্ববিদ্যালয়গুলোকে বানানো হয় ছাত্রলীগের টর্চার সেল। বন্ধ করে দেওয়া হয় একের পর এক গণমাধ্যম। বিচার হয়নি সাংবাদিক নির্যাতন, লাঞ্ছনা ও হত্যার, বরং মত প্রকাশের স্বাধীনতা হরণে প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। পিলখানায় বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে ভেঙে দেয়া হয় দুটি রাষ্ট্রীয় বাহিনীর মনোবল। শাপলা চত্বরে রাতের আঁধারে আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর চালানো হয় গণহত্যা। ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনকে পরিণত করা হয় প্রহসনে। ২০১৪, ২০১৮ ও ২৪ সালে বিনা ভোট
রাতের ভোট ও ডামি ভোটের নামে দীর্ঘায়িত হতে থাকে ফ্যাসিবাদের কাল। হাসিনা সরকারের সীমাহীন অনাচারে জনগণের নাভিশ্বাস উঠেছিল। অতিষ্ঠ বাংলাদেশের মানুষের মনে সুপ্ত আগুন ভিসুভিয়াসের মতো বিস্ফোরিত হয় 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরকম একটি অধ্যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনিবার্য ছিল। এই অধ্যায়ের দিনক্ষণ শুরু কিন্তু 2018 সালেই। হাসিনার আমলে ছিল লাখ লাখ বেকার উৎপাদনের মহোৎসব। 55% বেশি কোটাকে ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। বিষয়টি অনুধাবন করে 2014 সালের 15 জুলাই লন্ডনে সর্বপ্রথম কোটা পদ্ধতির সংস্কার নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। সরকারি চাকরি যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 ভাগের মতন। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। এরপর 2017 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030-এর 39 নম্বর অনুচ্ছেদে কোটা সংস্কারের রূপকল্প তুলে ধরেন। মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে। এমন প্রেক্ষাপটে 2018 সালের 31 জানুয়ারি বিদ্যমান কোটা প্রথা পুনর্মূল্যায়নে হাইকোর্টে রিট দায়ের করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংবাদিক দিদারুল আলম দিদার এবং তার দুই সহযোগী মোহাম্মদ আব্দুল ওদুদ, মোহাম্মদ আনিসুর রহমান মীর। পেশাগত জীবনে 2018 সালে যখন সুযোগ পেয়েছি তখন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিষয়টি নিয়ে আমরা রিট পিটিশন দায়ের করি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কোটা সংস্কার চাই নামে একটি গ্রুপ থেকে শুরু হয় প্রচারণা। কোটার বিরুদ্ধে ফুঁসে ওঠে এদেশের ছাত্র সমাজ। সেই আন্দোলনকে গতিশীল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের। ছেলেপেলেরা যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা, এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? কিন্তু হাইকোর্ট এটিকে রাজনৈতিক ইস্যু দেখিয়ে আবেদনটি খারিজ করে দেয়। 1 মাস পর রায়ের বিরুদ্ধে আপিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া। তীব্র আন্দোলনের মুখে হাসিনা সংসদের রাগে ক্ষোভে সব কোটা বাতিল করে দেয়। 6 মাস পর জারি হয় পরিপত্র। সালের 5 জুন কোটা পুনর্বহাল করে বিতর্কিত রায় দেয় হাসিনার আজ্ঞাবহ ক্যাঙ্গারু কোর্ট। রায় প্রকাশের সাথে সাথেই শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। কৌশলী হয়ে শুরু থেকেই সক্রিয় ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম দিনই 4 দফা দাবি সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় অহিংস আন্দোলন। আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে 2 জুলাই থেকেই সক্রিয় পদক্ষেপ নেয় বিএনপি মিডিয়া সেল। 3 জুলাই প্রথম কোন রাজনৈতিক নেতা হিসেবে এই আন্দোলনের সমর্থন দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। শুরু হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের গাত্রদাহ। তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে নানা অভিযোগ তোলেন স্বৈরাচারের দোসররা। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে।
আন্দোলনের গুরুত্ব বিবেচনায় ৫ জুলাই জাতীয় স্থায়ী কমিটির সভা ডাকেন তারেক রহমান। সেখানেই সিদ্ধান্ত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়াবে বিএনপি। পরদিন জাতির সামনে সেই সিদ্ধান্ত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি। এরপর আন্দোলন পায় নতুন মাত্রা। অবরোধ কর্মসূচি গ্রহণ করে ছাত্ররা। দলীয় ব্যানার ছাড়াই সক্রিয় ছিল ছাত্রদল। সেদিনই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অগ্নিঝরা বক্তব্যে বলেন, স্বাধীনতা রক্ষায় আবারও যুদ্ধ করতে হবে। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। ৮ জুলাই হাসিনা এই আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দেয়। সেই কথার কড়া জবাব দিয়ে ছাত্র নেতাদের উৎসাহ দেন বিএনপি নেতারা। তো ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি, আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। কোমলমতি ছাত্রদের তাদের যে দাবি, কোটা বাতিলের দাবি, এটা মেনে নেই, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে চলে যাবে। এর মধ্যেই ৯ জুলাই আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যেহেতু বলেই দিয়েছেন কোটা মেধার বিকল্প হতে পারে না, আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের পক্ষে একমত, এবং যতদিন না পর্যন্ত এই আন্দোলন সফল হবে আমরা অবশ্যই এই আন্দোলনের পক্ষে থাকব। পরদিনই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করেন ছাত্রদল সভাপতি। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বত্র অংশগ্রহণ করবে। এমনকি আন্দোলনে অংশ নেয় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্রদল নেতাকে গুম করার বিষয়টিও প্রকাশ্যে আনা হয়। আজকে আতিকুর রহমান রাজশাহীর নেই, আমাদের খবরের কাগজে উঠে উঠছে যে প্লেইং ক্লোথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে। ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনে ব্যাপক উপস্থিতি টের পেয়ে 11 জুলাই সংবাদ সম্মেলন করে বিএনপিকে হুমকি দেয় আওয়ামী সরকারের মন্ত্রীরা। আমরা খুব এটা সযত্নেই এড়ানোর চেষ্টা করেছি যে আমাদের সমর্থনে এই আন্দোলনটা হচ্ছে বা আমাদের সমর্থনে আন্দোলনটা বেগবান হচ্ছে, এটা আমরা পাবলিক করতে চাই নাই। বিএনপি এটিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ দিতে পরিকল্পনা প্রণয়ন করে। আলোচনা শুরু হয় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে। পরদিনই বিএনপি জানায়, কোটা পূরণ হলেও রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন চলবে। 14 জুলাই সন্ধ্যায় আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসিনা। রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এর পরপরই রাতের আধার ভেদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গগন বিদারী প্রতিবাদ ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। বিক্ষোভে ফুঁসে ওঠে ক্যাম্পাস, রাজপথ। সেই রাতে ছাত্রদলই প্রথম প্রকাশ্য স্লোগানে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে। যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই। ওবায়দুল কাদেরের কথা মতোই 15 জুলাই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালায় ইতিহাসের নৃশংসতম হামলা। সেদিন আহতদের পাশে দাঁড়ায় বিএনপি। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ হবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। যে আক্রমণটা ভয়াবহ আক্রমণ, যে আর সময় দেওয়া যাবে না, কারণ সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। কিন্তু আন্দোলন থেমে থাকেনি, বরং 16 জুলাই থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। রংপুরে আবু সাইদ বুক পেতে দেন পুলিশের গুলির সামনে। একই সময় চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে হাসিনা পোষ্য রাষ্ট্রীয় বাহিনী। সন্ধ্যায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দফা ঘোষণা করেন। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে সমর্থন জানিয়ে সারা দেশে গায়বানা জানাজা পালন করে বিএনপি। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানেও হামলা চালায় হাসিনার পোষ্যরা। গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত 49টি জেলায় বিক্ষোভ করে বিএনপি। এখন লেটার লিখবেন, ব্যবহার করবেন, যেখানে পাবে সেটা গুলি করবে। এই নির্দেশের পর থেকেই র্যাব, পুলিশ, বিজিবি বেপরোয়াভাবে ছাত্র জনতার উপরে গুলি চালায়। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে অন্তত 29 জন শহীদ হন। 19 জুলাই ঢাকায় রাজপথে নেমে আসে বিভীষিকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে তৃণমূলের কর্মী সবাই নেমে আসে রাজপথে। কেবল এই দিনেই 27 জন বিএনপি নেতাকর্মী শহীদ হন। গ্রেপ্তার হন রুহুল কবির রিজভী সহ বিএনপির সিনিয়র নেতারা। রিজভী সাহেব অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সেই দফতরের কাজ অনেকটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। আমি শিলং থেকে এগুলো সব দেখছি, মনিটর করছি এবং সমস্ত কাগজপত্র লিখে পাঠাচ্ছি। কারণ এখানে আমাদের নেতৃবৃন্দরা এমন একটা হয়রানির উপরে, দৌড়ের উপরে ছিলেন যে তারা বুঝতে পারছেন না কোথাও। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই সমস্ত কর্মকাণ্ডগুলো মনিটর করছিলাম। একই সাথে দেশের ভিতরে কাজ করছি, বিদেশিদের সাথে আমাদের যোগাযোগটা কিন্তু সবসময় রেখেছি। এই কঠিন সময়ের ভিতরেও কিন্তু ওদের সাথে আমরা বিভিন্ন জায়গায়, যদিও তাদের ওখানে মিশনে যাওয়া সম্ভব ছিল না, এবং ওদেরকে আমাদের দেশের অবস্থান পরিষ্কার করেছি। রাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ, জারি করা হয় কারফিউ। রাজপথে নামে সেনাবাহিনী, দেওয়া হয় দেখা মাত্রই গুলির নির্দেশ। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। পুলিশ যখন 18-19 তারিখে ছাত্রের উপর বেপরোয়া গুলি বর্ষণ শুরু করলো, এমনকি হেলিকপ্টার ব্যবহার করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, স্নাইপার ব্যবহার করে ছাত্রদের মারতে শুরু করলো, তখন আর এই বয়সে আমি ঘরে বসে থাকতে পারি নাই। সেদিনই কারফিউ ভাঙতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। ক্ষমতা হারানোর ভয়ে ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে, মোতায়েন করেছে সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের। 20 জুলাই সকালেই ঢাকার বিভিন্ন প্রান্তে কারফিউ ভাঙেন বিএনপি নেতাকর্মীরা। লড়েন ছাত্র জনতার সঙ্গে এক হয়ে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর ও মিরপুরে শহীদ হন বিএনপির অসংখ্য নেতাকর্মী। 21 জুলাই সুপ্রিম কোর্টের সাজানো রায় দিয়েও আন্দোলন দমন সম্ভব হয়নি। তারেক রহমান ঘোষণা দেন, খুনি হাসিনার আদালতকে জনগণ বিশ্বাস করে না। সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতিও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছিল। আন্দোলনকারী ছাত্র জনতা তাই খুনি হাসিনা কিংবা এই প্রধান বিচারপতির আদালতকে বিশ্বাসই করে না। 22 জুলাই কারফিউয়ের মধ্যেও আন্দোলন স্ফুলিঙ্গ থেকে দাবানলে পরিণত হওয়ায় বিএনপিকে হুঁশিয়ারি দেন খুনি হাসিনা। এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। তার জবাবে বিএনপি মহাসচিব জানিয়ে দেন, জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারে না। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। এদিকে আন্দোলন দমাতে 23 ও 24 জুলাই গ্রেপ্তার করা হয়
2000-এরও বেশি বিএনপি নেতাকর্মী রিমান্ডে নেওয়া হয় অর্ধশত নেতাকে। তাদের উপর চালানো হয় দুর্বিষহ নির্যাতন। নাজেহাল করেছে মারাত্মক, আমাদেরকে ইন্টারোগেশন করলো আর কি, এবং খুবই খারাপভাবে। একজন একজন করে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, আবার আধা ঘন্টা পর 1 ঘন্টা পর তারা ফেরত আসতেছে। তাদের উপর অত্যাচার নির্যাতনের নমুনা আমি উপলব্ধি করলাম, দেখলাম স্বচক্ষে। And again calls for anyone involved in these violations. জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন সংস্থা ও দেশ ক্র্যাকডাউন বন্ধের আহ্বান জানালেও সোশ্যাল মিডিয়া বন্ধ করে ব্লক রেড অব্যাহত রাখা হয় হাসিনার নির্দেশে। আন্দোলনকারীদের উপর চালানো হয় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, সবই। ধরপাকড় এড়িয়ে তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনায় আরও বেশি সংগঠিত হতে থাকে বিএনপি। 1 দফার দাবিতে 26 জুলাই বিএনপি জাতীয় ঐক্যের ডাক দেয়, যা দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দলিল। বিএনপির এই আহ্বানে সাড়া দেয় 39টি রাজনৈতিক দল। 28 জুলাই পর্যন্ত গ্রেপ্তার করা হয় 9000-এরও বেশি বিএনপি নেতাকর্মীকে। রাতেই ডিবি অফিস থেকে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও প্রচার করা হয়, কিন্তু হাসিনার এই ফাঁদে পা না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায় বিএনপি। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি। 30 জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে খুনি হাসিনার শোক দিবস পালনের আহ্বান প্রত্যাখ্যান করে ছাত্র জনতা। তারেক রহমানের পরামর্শ ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরের প্রস্তাবে এদিন লাল ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে কালো ব্যাজের বিপরীতে আমাদের লাল ব্যাজ ধারণ করে আমাদের একটি কর্মসূচি করা উচিত। সেই কর্মসূচির অনেকগুলো প্যাটার্ন আমরা আলাপ আলোচনা করেছি, আমরা প্রস্তাব দিয়েছি, এটি পাস হয়েছে। লাল রঙে রক্তিম হয়ে যায় সোশ্যাল মিডিয়া। এদিন ফেসবুকে প্রোফাইল পিকচার লাল করেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াও। কিছুটা থমকে যাওয়া আন্দোলনের গতিবেগ 31 জুলাই পাল্টে দেয় বিএনপিপন্থী আইনজীবীরা। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণে উচ্চারিত হয় হাসিনার পতন ধ্বনি। ক্যালেন্ডারের পাতায় জুলাই এখানে শেষ হলেও বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস শামসুল আলম ঘোষণা করেন, যতদিন না হাসিনার পতন হবে ততদিন জুলাই চলবে। সেদিন 1 আগস্ট, ওই দিন আমি লিখেছিলাম যে হ্যাঁ, আজকে 32, কালকে 33, পরশু 34, এইভাবে এই মুক্তি ক্যালেন্ডারটা চলবে হাসিনার পতন পর্যন্ত। 32 জুলাই অর্থাৎ আগস্টের শুরু থেকে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ পেশাজীবী ও বুদ্ধিজীবীদের মাধ্যমে আন্দোলনকে আরও গতিশীল করার পরিকল্পনা করে বিএনপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষ থেকে হাসিনার ছবি সরিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য অধ্যাপক শামীমা সুলতানা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। 3 আগস্ট বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিক 1 দফা ঘোষণা করেন। সেদিন শহীদ মিনারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। এই বাংলাদেশকে অপশক্তির হাত থেকে, দানবীয় শক্তির হাত থেকে মুক্তি করা ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।
অন্যদিকে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে। 4 আগস্ট দিনের শুরুতেই আন্দোলনে সর্বাত্মকভাবে মাঠে নামতে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছে, গোটা জাতিকে ঝাঁপিয়ে পড়তে বলেছে। আমি নিজেও গেছি, আমাদের ছেলেরা সারা দিন ধরে প্রায় লড়াই করেছে। ঢাকা এবং দেশের অন্তত 21টি জেলায় ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশ, বিজিবি, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শতাধিক গণতন্ত্রকামী বিক্ষোভকারী। বিভীষিকাময় হয়ে ওঠে পুরো দেশ। সন্ধ্যায় বিএনপি মহাসচিবের পরামর্শে মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মার্চ টু ঢাকা এই নামে তারা যে কর্মসূচি ঘোষণা করলো সেটা হওয়ার কথা ছিল 6 তারিখ, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আসলো সারা দেশ থেকে ওই সময়ের মধ্যে বর্ডার গার্ড বাহিনীকে সবাইকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তখন অতি দ্রুততার সাথে সবার সাথে আলোচনা করে ছাত্র নেতৃবৃন্দরে সেই কর্মসূচিটা 5 তারিখে এগিয়ে নিয়ে আসলেন। সর্বশক্তি নিয়ে রাজপথে নামতে সেই রাতেই দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। 5 আগস্ট সকাল থেকেই রাষ্ট্রীয় বাহিনীর গুলি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কারফিউ ভাঙতে থাকে বিএনপি নেতাকর্মীরা। ঢাকার চানখারপুল, যাত্রাবাড়ি, সাভার সহ বিভিন্ন জায়গায় এদিনও বিক্ষুব্ধ জনতার উপর হত্যাযজ্ঞ চালায় হাসিনার পোষ্য বাহিনী। দুপুর নাগাদ ছাত্র জনতা ভিড় করে গণভবনে। অন্যদিকে হাসিনা তার বোন রেহানাকে নিয়ে সামরিক বিমানে করে পালিয়ে যায় ভারতে। বাংলার মানুষ 17 বছরের দুঃশাসন থেকে মুক্তি পায়। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার পতন কিংবা 24-এর সফল গণ অভ্যুত্থানের কৃতিত্ব বিএনপি কখনোই এককভাবে দাবি করেনি। বিএনপির ইতিহাসই গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াইয়ের ইতিহাস। গত 17 বছরে এত গুম, খুন, হামলা, মামলার পরেও বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে গেছে, যার অনিবার্য ফল 24-এর গণ অভ্যুত্থান। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ।